নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। অক্ষয় তৃতীয়ার দিন দিলীপ ঘোষ দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গিয়েছিলেন। তারপরেই দিলীপ বাবুকে নিয়ে বঙ্গ বিজেপিতে উথাল পাথাল চলছে। তো কোনো টিভি চ্যানেলের স্টুডিওতে অতিথির মনের মতো নরম মোলায়েম প্রশ্ন করে কোনো সাক্ষাৎকার নয়, একেবারে দিলীপ ঘোষের ড্রয়িং রুমে ঢুকে গিয়ে পিনাক কি বলছে ইউটিউব চ্যানেলের সাংবাদিক পিনাক পানি ঘোষ দিলীপ ঘোষের সাক্ষাৎকার নিয়েছিলেন। সাক্ষাৎকারে পিনাক পানি দিলীপ ঘোষকে তীক্ষ্ণ ক্ষুরোদার অপ্রীতিকর প্রশ্ন করেছিলেন। দিলীপ ঘোষ আত্মরক্ষার অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু কার্যত তিনি ল্যাজগোবরে হয়েছিলেন। আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা সাক্ষাৎকারটা পুরোটা শুনুন, আপনাদের নিশ্চিতভাবেই ভালো লাগবে। আসুন শুনে নেব পিনাক পানির সঙ্গে দিলীপ ঘোষের সেই সাক্ষাৎকার। কে কি বলবে বলে দিলীপ ঘোষ কোনোদিন কিছু করেনি, আগামী দিনেও করবে না। ধান্দাবাজি রাজনীতি জীবনে করিনি, করবো না। তাহলে বাড়ি গাড়ি কয়েকটা করতে পারতাম। রামনবমী সহায়তা দিলীপ ঘোষ শুরু করেছে, মমতা ব্যানার্জি নিজে গিয়ে গলা কেটেছে বসে। শুধু মুসলিম ভোটে যেতে যাবে না, হিন্দুর ভোট চাই। দিলীপ ঘোষ বিজেপি ছাড়বে না, মমতা ব্যানার্জি হয়তো টিএমসি ছাড়বে। রাতারাতি তিলক কেটে লাফিয়ে পড়লে হিন্দু হয় জানা, লাল জয় বাংলা, আজ জয় শ্রীরাম। এই লোকগুলো আমাদের গাড়ি ভাঙতো। যেই বিজেপি জয়েন করলো সে আমার মিত্র হয়ে গেল। মেয়েরা ভালোবেসে ফেলে না, দেখতে সুন্দর বলে। ওই রকম ভালোবাসা দিলীপ ঘোষ ভক্তি কারো চায় না। যদি আমাকে বিশ্বাস করে থাকেন, শেষ দিন পর্যন্ত বিশ্বাস করো। অবিশ্বাসী হয়ে মরার চাইতে বিশ্বাস করে ঠকিয়ে মরা ভালো। সধর্মে নিধনাংশেয় পরধর্ম ভয়াবহ। পরিচয়ের ধানাই পানাই নয়, দিলীপ ঘোষকে সবাই চেনেন, আমাকে কেউ কেউ চেনেন। দিলীপ দা, আমি যে প্রশ্নগুলো করব আগে কথা দিতে হবে, তুমি কিছু মনে করবে না কিন্তু একদম। এই যে তুমি ভাবতে পারোনি নাকি যে এরকম একটা বিতর্ক তৈরি হবে ওখানে গেলে, নাকি তুমি জেনে শুনেই বিস্ফোরণ করেছো? তো আমি যাবো আর বিতর্ক হবে না, তারা হয়নি, তাহলে যাবো কি করতে? প্রশ্ন তা নয়। কোথায় যাব, কেন যাব, না যাবো, যাবো কি না, সেটা নিজেকে ডিসিশন নিতে হবে। যার বিবেক বুদ্ধি আছে সে নেবে। কে কি বলবে বলে দিলীপ ঘোষ কোনোদিন কিছু করেনি, আগামী দিনেও করবে না। কিন্তু দল সেভাবে ঘোষণা না করলেও, কোনো পলিসি না জানালেও এই মন্দির বলা হচ্ছে যে সেটা কালচারাল সেন্টার, অতএব সেটাতে খুব একটা দেখানো হবে না। জগন্নাথ ধাম কেন নাম দিয়েছে, এটা বিতর্ক চলছিল। সেখানে যদি না যেতে কি মহাভারত অশুদ্ধ হতো? ওই একদিন না গিয়ে পরের দিন গেলে। গেছি তো কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? দিলীপ ঘোষ গেছে, জগন্নাথকে প্রণাম করেছে, সপরিবার গেছি, মুখ্যমন্ত্রী ডেকেছেন। আচ্ছা, এই মুখ্যমন্ত্রী তার পার্টির লোককে কাউকে কোনোদিন ডাকে? কাউকে কাছে বসতে দিয়েছে? কাউকে ছাড়তে যান? তিনি সৌজন্য দেখিয়েছেন। আমার কি যায় আছে সৌজন্য দেখাতে? তার খাই না পড়ি আমি। কেউ বলতে পারবে দিলীপ ঘোষ কাউকে এক পয়সা নিয়েছে, কাউকে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছে? দিলীপ ঘোষ বিবেক যেটা বলে সেটা কাজ করে। আমার রাজনীতি বিবেকে। ধান্দাবাজি রাজনীতি জীবনে করিনি, করবো না। তাহলে বাড়ি গাড়ি কয়েকটা করতে পারতাম। কৃষ্ণ মন্ডল বা পার্থ চ্যাটার্জি আমিও হতে পারতাম। আপনার টিভিতে ছবি দেখতাম, ওইভাবে নয়। দিলীপ ঘোষের উপরে কয়েক ডজন কেস, 28টা কেস তো লোকসভায় আমি দিয়েছিলাম হিসাব। কিন্তু চুরির কেস, বাটপাড়ির কেস, জুট চুরির কেস কেউ দিতে পারেনি। বলেছি সত্য কথা সামনে, রোজ আমার নামে কেস করতো, ভাষণ দিলে কেস করতো। এটা দিলীপ ঘোষের। সেই জন্য এর মধ্যে আমি অন্যায় দেখি না। হ্যাঁ, পার্টি পরিষ্কার করে বলতে পারতো যেও না। দিলীপ ঘোষ পার্টির নীতির বিরুদ্ধে কোনোদিন যায়নি। তুমি জানো দিলীপ ঘোষ RSS স্বয়ংসেবক, শিশু অবস্থায় শাখায় গেছে। যারা এখনো আছেন আমার উপরে তারা আমাকে ছোটবেলা থেকে জানেন, জিজ্ঞেস করো। দিলীপ ঘোষ আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। দিলীপ ঘোষ ডিসিপ্লিন ব্রেক করেছে, ডিসিপ্লিনের ভিতর থেকে সবাইকে ডিসিপ্লিন শিখিয়েছে। পার্টিতেও তাই করেছে। সংঘের স্বয়ংসেবক হিসেবে আমি জানি, আমার প্রথম বর্ষে শিক্ষক পেয়েছি, দ্বিতীয় বর্ষে আমার গণশিক্ষক ছিলে তুমি, তৃতীয় বর্ষে ওই বছর তুমি যাওনি, সে বছর নাগপুরে। কিন্তু এই যে শেখানো, সেখানে যে ব্যক্তি নয় সংগঠনই বড়, এই শিক্ষাটা তুমিই দিয়েছো, তোমার বউর দিকে শুনেছি। বিলকুল। তো এখানে কি তুমি ক্রমশ বিজেপির থেকে বড়, আমি দিলীপ ঘোষ? এখানে সংগঠন এলো করতে, সংগঠন হিসেবে বিজেপি বয়কট করেছে। তাহলে বাংলার লোক গলা ধাক্কা দিয়ে বার করে বিজেপি। মন্দির রাজনীতি আমরা শুরু করেছি। আজ মমতা ব্যানার্জিকে আমরা মন্দির রাজনীতিতে নিয়ে এসেছি। রামনবমী সহায়তা দিলীপ ঘোষ শুরু করেছে, তুমিও জানো, 1910 সাল 11 সালে। আজকে টিএমসিকে আমি শোভাযাত্রা করতে বাধ্য করেছি, যে রামকে গালাগালি দিত, যে রাম বিজেপির রাম বলতো, তাদেরকেও রামের কাছে আসতে হয়েছে, রামের শোভাযাত্রা করতে হয়েছে। টিএমসি জয়টা কার, লাভটা কেন নেবো না? এ নিয়ে তো পার্টিকে ডিসকাশন হয়েছে কি? কারো মত নিয়েছে কি? নাকি কেউ ঘোষণা করে দিচ্ছে সেটাই বা 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 বলা হচ্ছে? এভাবে বিজেপি তো হয় নাকি? কে একজন এজেন্ডা ঠিক করে দেবে, কে একজন রাস্তায় দাঁড়িয়ে বলে দেবে, কে একজন ওখানে গিয়ে বলে দেবে? এটা হতে পারে না। ভারতীয় জনতা পার্টি একটা নীতি রীতি পদ্ধতিতে চলে, সেটা ঠিক করা উচিত। আর ভারতীয় জনতা পার্টি কখনো বলতে পারে না মন্দিরে যেও না। কে মন্দির বানিয়েছে, কোন ঠাকুরের মন্দির, কার টাকা? আমরা দেখে যাই দেশে এত বড় মন্দির হয়। এখানে টিএমসির বড় নেতারা দুর্গাপূজা করেন, আমরা সবাই জানি। আচ্ছা বলো তো কোন পার্টির লোক যায় না? ভেবে নাকি দুর্গাটা সুজিতের, দুর্গাটা
পার্থবাবু নাকি সুব্রত মুখার্জির, কেউ দেখে না। সেই জন্য বড় পার্টির থেকে ছোট মন করার দরকার কি? যদি না যেতাম তাহলে কি হতো? হিন্দুদের শ্রদ্ধাঞ্জলি হয়ে যেত। দিলীপ ঘোষ মালদায় সভা করেছে, জঙ্গিপুরে গিয়ে রাত্রে থেকেছে, পালিয়ে আসেনি, ভিজিট করে ছবি তুলে আসেনি, থেকেছে, চা চক্র করেছে, পাড়ায় ঘুরেছে, ওখানে জনসভা করে তার জবাব দিয়ে এসেছে। দিলীপ ঘোষকে লোকে হিন্দু নেতা হবে, আমি হিন্দুত্ব বুঝি, মন্দির বুঝি। তো সেই জন্য কারো যদি মনে হয় এই হয়ে গেছে ওই হয়ে গেছে, রাজনীতি এসব চলতেই না। না, হিন্দুত্বের কথা বলছি, মুর্শিদাবাদ, মালদা, সেখানকার বিজেপি কর্মীরা তো মনে করছে তাদের ওপর যে সন্ত্রাস চলেছে, জিহাদি সন্ত্রাস চলেছে, তাদের মদত দিয়েছে রাজ্য সরকার। এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাদের রাগ। সেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাদেরই নেতা, তাদের প্রিয় নেতা ছবি তুলছেন পাশাপাশি। মুখ্যমন্ত্রীর আমলে 250 বিজেপি কর্মীকে হত্যা করা হয়। মমতা ব্যানার্জি নিজে গিয়ে গলা কেটেছে বসে। যে নেতারা আমার পার্টিতে এসছে তারাই, তাদের হাতেও অনেকের খুন লেগে আছে, তাকে আমরা ব্রাত্য করে দিয়েছি। নাকি আমার নেতারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করছেন না, আমার হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার দেখা করাচ্ছেন না মুখ্যমন্ত্রীকে, যে তুমি আমাদের বিজেপি কর্মীকে খুন করেছো। দিলীপ ঘোষের দরকার পড়েনি যেতে, যায়নি। যেদিন আমি বিধায়ক হিসাবে বিধানসভায় যাই 16 সালে, যেদিন ওখানে সরকারের শপথ গ্রহণ ছিল, তখনও আমাদের উপরে আক্রমণ হয়েছিল। দিলীপ ঘোষ শপথ গ্রহণে যায়নি মিষ্টি খেতে, দিলীপ ঘোষ কালীঘাটে অভিযান করেছিল। যারা ভুলে গেছে আমি তাদেরকে মনে করি দিচ্ছি, এখনো ভিডিও পাওয়া যায়। সেই জন্য যেটা আমি করেছি আমার বিবেকের তাড়নায় করেছি, আর আমি 1 ইঞ্চি ফাঁক দিন লড়াই। দিলীপ ঘোষ গিয়ে বিধানসভার ভিতরে বসিয়ে মমতা ব্যানার্জি যখন বিশ্ব হিন্দু পরিষদ RSS কে গালাগালি দিয়েছেন, দাঁড়িয়ে চোখে চোখ রেখে প্রতিবাদ করে বলেছে যে আপনার অধিকার নেই, কি RSS করবে, কি বিশ্ব হিন্দু পরিষদ বাংলায় চলবে কিনা এটা বলার অধিকার নেই, আপনি আপনার কাজ করুন। আর আগে বলার হিম্মত হয়নি কারো। তখন যারা আজকে আমাকে জ্ঞান দিয়েছেন তারা কিন্তু তার ডান দিকে বাম দিকে বসছিল। তখন হিন্দুত্ব ছিল না, তখন সনাতন ছিল না, তখন আমি বিজেপি করতাম। বিজেপি কর্মীদের মৃত্যু সেটা কি পার্টি দেখে হয় নাকি? কেন প্রতিবাদ করেনি কেউ? আর যারা বলছেন তাদের ভিডিও দেখুন, বাজারে চলছে। হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে ব্যারাকপুরেতে, আমিও গেছিলাম। পরে শ্রমিক ভট্টাচার্য, আমাদের সিনিয়র লিডাররা গেছিলেন হিন্দুদের বাড়ি দেখতে, তাদের কি ভাষায় গালাগালি দিয়েছে, কে দিয়েছে ভিডিও দেখে নে। না, আমি বলছি জয় শ্রীরাম শুনলে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বলেন আমাকে গালাগাল দেওয়া হচ্ছে। যখন অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে উনি তো সৌজন্য দেখিয়ে যাননি। মোদিজি বা রাম মন্দির যারা করেছিলেন, মোদিজি হয়তো নিমন্ত্রণের কার্ড এসেছিল, উনি তো সৌজন্য দেখাননি। তুমি অধম বলে আমি উত্তম না হইব কেন? আমাদের পার্টি বারবার, যখন আমি তার সম্বন্ধে কিছু শব্দ প্রয়োগ করেছিলাম না, খুব কন্ট্রোভার্সি করেছিল মিডিয়া, অনেকে বিরোধিতা করে। আমার পার্টিও বলেছিল এটা আমাদের রীতি নয়, তাকে বিলো দ্য বেল্ট বা এই ধরনের ব্যক্তি আক্রমণ, টিএমসি যেটা করতে পারে সেটা আমরা করতে পারি না। তো আমি কি টিএমসির কালচার শিখবো না? আমি আমার কালচার টিএমসিকে শিখবো, এটা আমরা শিখিয়েছি টিএমসিকে। চলো রাম নবমীর আন্দোলন করো। উনি বাধা দেওয়া সত্ত্বেও লোকে গেছে রাম মন্দিরে, উনি বাধা দেওয়া সত্ত্বেও লোকে কুম্ভ স্নান করতে গেছে। কার জিত হয়েছে? নৈতিক জিত তো বিজেপির হয়েছে। আমরা হিন্দুত্ব শিখিয়েছি, আমরা মন্দির শিখিয়েছি, আমরা রাম নবমী শিখিয়েছি। এটা গর্ব করা উচিত যে আমাদের ইস্যুতে তাকে নিয়ে আসতে বাধ্য করি। শুধু মুসলিম ভোটে যেতে যাবে না, হিন্দুর ভোট চাই। আর আমরা তো হিন্দুপন্থী, মন্দিরপন্থী আছি, আমাদের সে লাভ নেওয়া উচিত। তাহলে কি আমি ধরতে পারি যে রাম মন্দির উদ্বোধনে অযোধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন না, তার সেই বার্তাটা যে আমরা ওই রকম নয়, সেই বার্তাটা দিতেই দিলীপ ঘোষ গিয়েছিল মমতা ব্যানার্জিকে? আমি আমার সৌজন্য দেখিয়েছি, কেউ না দেখালে বয়ে গেছে আমার। দিলীপ ঘোষ সৌজন্য ভুলবে না। বলো কোনো নেতার সঙ্গে, কোনো মানুষের সঙ্গে কোনোদিন অসৎ ব্যবহার করেছি আমি? রাজনীতির কারণে অনেক কথা বলতে হয়, কিন্তু সৌজন্যের ক্ষেত্রে আমি বিধানসভায় ছিলাম, প্রত্যেকটা বিধায়ককে জিজ্ঞেস করতে পারবো। সংসদে গেছি, ওখানে ম্যাক্সিমাম সংসদের সঙ্গে ম্যাক্সিমাম পরিচয় ছিল। পার্টি কোন পার্টি আমি জানতাম না, জিজ্ঞেস করো দিলীপ ঘোষ সম্বন্ধে, যে একবার নাম শুনেছে, এটাই দিলীপ ঘোষ। যদি নরেন্দ্র মোদী, যদি মাননীয় অটল বিহারী, মাননীয় আডবাণীজি এই সৌজন্য দেখাতে পারেন, তাদের সৌজন্য নিয়ে প্রশংসা হয়, সেটা সারা ভারতবর্ষের রাজনীতি অনুকরণ করা হয়। যারা তার বিরোধী তারাও বলেন। আমার সিনিয়র নেতা রাজনাথজি, গডকরিজি আমাকে এটাই শিখিয়েছেন। কেউ যদি শিখতে না পারে তার দুর্ভাগ্য। দিলীপ ঘোষ এটা শিখেছে, এটা জীবনে তোমার সর্বভারতীয় সভাপতিকে উনি নাড্ডা, চাড্ডা, গাড্ডা এসব বলেছেন, তো এটা নিয়ে রাগ নেই? তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি, প্রধানমন্ত্রী এসেছেন দেখা করেননি, প্রধানমন্ত্রী তাকে ডেকে দেখা করেননি, হোম মিনিস্টার তখন দেখা করেননি। ওটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, ওটা আবার যুক্তরাষ্ট্রীয় কি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে, কিন্তু তোমার সর্বভারতীয় সভাপতিকে বাড়ির বাইরে একরকম, বাড়ির ভেতরে একরকম। আমি যদি মনে করি শত্রু তো শত্রু, আমি রাজনীতি করতে এসেছি, আমার শত্রু কেউ নেই, প্রতিদ্বন্দ্বী। তার সমালোচনা করেছি, আমরা প্রদর্শন করি তার ভাষার জন্য, কিন্তু ওই ব্যবহার আমি করতে পারি না।
সেদিনকে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা যখন হচ্ছিল, এত ভালো মন্দির করেছেন ইত্যাদি প্রশংসা শোনা গেছে তোমার মুখে, কিন্তু তুমি কি এটা বলেছো আপনি কেন অযোধ্যায় যাননি? আমি আজকে যে সৌজন্য দেখালাম সেই সৌজন্য আপনি কেন সেটা দেখাননি? আপনার সামনে বলছি, আমি তাকে শেখাতে যাইনি, মুখে বলতে হয় না। দিলীপ ঘোষকে ব্যবহারে শিখিয়েছে এতদিন। এত লক্ষ লক্ষ বিজেপির কর্মীকে আমি ডেকে নিয়ে এসেছি নাকি বাড়ি থেকে গিয়ে? তারা দিলীপ ঘোষকে দেখে এসেছে, এখনো পার্টিতেই আছে, দিলীপ ঘোষের সঙ্গেই আছে। এক একজনের ক্লাস নিয়ে শেখানো যায় না। আপনার জীবন চরিতই মানুষের সামনে উদাহরণ হয়, আর সেটা লোকে ফলো করে। তাহলে কি সেদিনকে মমতা ব্যানার্জিকে এই বার্তাটা দিয়ে এসছে? পরিষ্কার বার্তা দিয়েছি। তাহলে উনি সিঁড়ি থেকে আমাকে স্বাগত করলেন কেন? আমি কে? হরিদাস পাল? আমাকে কেন গাড়ি অবধি ছাড়তে এলেন? আজ পর্যন্ত কোনো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে উনি ছাড়তে গেছেন? এটা অনেক কষ্টের বিষয় হয়ে গেছে। দিলীপ ঘোষ কেন ডেকেছেন, বসিয়েছেন? আমাকে তো পার্টি বলছে জিরো, আমি তো কোনো দায়িত্ব নেই, কিছু নেই। দিলীপ ঘোষ কাল রাজনীতি ছেড়ে দিলে বিজেপি কিছু যায় আসে না। আমাকে কেন সম্মান দিয়েছেন? হতে পারে, অনেকে সন্দেহ করতে পারে, আমার কিছু যায় আসে না। কিন্তু দিলীপ ঘোষের একটা জায়গা আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেটা উনিও স্বীকার করেন, বাকিরাও। আর এটাও জানেন উনি, দিলীপ ঘোষ বিজেপি ছাড়বেন, মমতা ব্যানার্জি হয়তো টিএমসি ছাড়বেন। সেই জন্য হয়তো সম্মান করেছেন। যারা সকাল বিকাল ঘর বদল করে তাদেরকে সম্মান করেন। কিন্তু সবাই বলছে দিলীপ ঘোষ হেলে আছে ওইদিকে। সবাই কে? তারা সন্ধ্যাবেলা হেলেই থাকে, সোজা হাঁটতে পারে না, ড্রেনে পড়ে যায়, রাত সকালবেলা তুলে আনতে হয়, এরকম লোক অনেক আছে। যারা সকালে এখানে নাস্তা করে ওখানে ডিনার করে, এরকম বড় লোক আছে। আমাকে একজন শুনছিলাম অ্যানালিস্ট টিভিতে বলছিলেন দিলীপ ঘোষ রাজনীতি বোঝে না। আমি 100বার ঠিক, আমি কখনো বললাম আমি রাজনীতি বুঝি, কিন্তু আমি পার্টিটাকে বিরোধী পার্টি করেছি। হয়তো 3-4টে পার্টি না চেঞ্জ করে রাজনীতিটা বোঝা যায় না, আমি সেটা এখনো করতে পারিনি, আমার এটা কমই আছে। না, ইউটিউবে বিভিন্ন জন সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্বের পাঠ কিন্তু এখন দিচ্ছেন, দিলীপ ঘোষকে হিন্দুত্বের পাঠ দিচ্ছেন, তাদের কি বলবেন আপনি? নয় কিছু বলবো না তো, আগে হিন্দু হও। রাতারাতি তিলক কেটে লাফিয়ে পড়লে হিন্দু হয় জানো? জয় শ্রীরাম বললে, কাল জয় বাংলা, আজ জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই রামনবমীর মিছিল এরা করতে দিত না আমাদের। আমি ইতিহাস জানি, আমি নাম বলবো না, অত ডিটেলসে যাবো না। কারা আমার গাড়ি ভেঙেছে, কারা রামনবমীর মিছিল আটকেছে 5 বছর, 6 বছর, 4 বছর আগে? আজকে তারা অনেকে মিছিলে হাঁটছে। ভালো হয়েছে তো, এটা আমাদের জয়। তারা হেঁটেছেন, মমতা ব্যানার্জিও হাঁটবেন, তার পার্টি হাঁটতে আরম্ভ করেছে। সেই হিসাবে নিন না, এত বড় ইভেন্টকে আপনি বহিষ্কার করেন। বিজেপি মন্দিরকে বহিষ্কার করলে লোক বিজেপিকে ভোট দেবে? আমরা হিন্দুত্বে শিখাচ্ছি আমি। আরে মমতা ব্যানার্জির নাম কালকে ভুলে যাবে, দিলীপ ঘোষের নাম ভুলে যাবে। ভগবান থাকবেন, মন্দির থাকবেন, লক্ষ লক্ষ লোক যাবে, আপনি না বললেও কেউ শুনবে না। এটা ভারত, মনের মধ্যে হিন্দুত্ব আছে, ধর্ম আছে, লোকের ধর্মের অনুসরণ যে করছে সেই থাকবে এখানে। মমতা ব্যানার্জি সেই লাইনে আসছে না। তুমি যত যাই বলো, তোমাকে, তোমার গ্রহণযোগ্যতা শুধু কিন্তু বিজেপি কর্মী, সংঘের স্বয়ংসেবক এদের মধ্যে নয়, সংঘের বিচার পরিবার, তাদের পরিবার, মায়েরা, তারা তোমাকে নিজের ছেলের মতো প্রচুর মানুষ এই বাংলায় আছে, তারা কিন্তু আঘাত পেয়েছে। তুমি জেনে বা না জেনে হোক তাদেরকে আঘাত দিয়েছো, এটার জন্য কি তুমি মর্মাহত? ও মলম আমি লাগিয়ে নেবো। যে দিলীপ ঘোষকে বিশ্বাস করে খালি মন্দির মসজিদ দিয়ে বা জগন্নাথ মন্দির বিশ্বাস করে না। দিলীপ ঘোষ কি তারা বহু বছর ধরে দেখছে। আমার মনে হয় না তাদের হৃদয়ে আমার জন্য কোনো জায়গা কমে গেছে। যদি কেউ ভুল বোঝে আমি তার ঠিক করি। দিলীপ ঘোষের জীবন প্রথম 40 বছর আগে বাড়িয়েছিলাম, তখন যেমন ছিল আজও আছে। যদি বুঝতে না পারে সে দিলীপ ঘোষকে না বুঝে সমর্থন করছে বা আবেগে করছে, আমার দরকার নেই। তুমি ভালোবাসো, ধন্যবাদ। আমি অন্ধ ভালোবাসা কারো কাছে চাইনি, অন্ধ ভক্তি কারো কাছে চাইনি। আমি আদর্শের জন্য জীবন সমর্পণ করেছি, তুমি আমার আদর্শের সঙ্গে থাকো, ভালো হতে পারে। আমার কথাবার্তা ব্যবহার করো ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। আমার বাড়ির লোক আমাকে পছন্দ না করতে পারে, সব পছন্দ করার কি গ্যারান্টি আছে? কিন্তু আমি মানুষের জন্য কাজ করি, সেখানে কোনো ক্ষত নেই, কোনো দুর্নীতি করিনি, কোনো রকম কারো ক্ষতি করিনি, চিন্তাও করি না। আর আমি তো হিন্দু, হিন্দু মানে কি, যত পিণ্ডে তত ব্রহ্মাণ্ডে, সমস্ত লোকের মধ্যে একই আত্মা আছেন, হিন্দুরাই বিশ্বাস করে। সেই জন্য সর্বে সুখিনঃ সন্তু বলি আমরা। তো সবাই যেন জিওর জিনে তো আমরা শিখিয়েছি। তো যদি হিন্দু হয় সে কি করে বলতে পারে ওর মন্দিরে যেও না, ওর সঙ্গে দেখা করো না, রাজনীতি কালকে মিটে যাও? আচ্ছা, এই লোকগুলো আমাদের গাড়ি ভাঙতো, যে বিজেপি জয়েন করলো সে আমার মিত্র হয়ে গেল, আবার জয়েন করার পরে অর্জুন সিং চলে গেল টিএমসিতে, আমার শত্রু হয়ে গেল। আমার শত্রু মিত্র ভেদ এত হালকা নেই। ও আমাকে ভাবতে হয়, আমি যাকে মিত্র ভাবি মিত্র ভাবি, শত্রু কাউকে ভাবি না আমি। তুমি শত্রু মিত্র ভেবো না, রাজনীতিতে এসেছো, কিন্তু সঙ্গের লক্ষ লক্ষ স্বয়ংসেবক, শুধু বাংলায় না, বাংলার বাইরে গিয়েও তুমি কাজ করছো। যারা আবেগে, কিন্তু রাজনীতিতে আবেগের কোনো জায়গা নেই, শুধু আবেগ দিয়ে দেখলে হবে না। আমার মা আমাকে ভালোবাসে, আমার স্ত্রী আমাকে ভালোবাসে, আমার ছেলে শ্রদ্ধা করে, সেখানে যুক্তিতক্ক নেই, রক্তের সম্পর্ক সেটা দিয়ে। সমাজ আমাকে দেখেছে হিন্দু নেতা হিসাবে, হিন্দুত্বের জন্য সেবক হিসাবে, সেজন্য হিন্দুত্ব আমার মধ্যে আছে কিনা
আমি অনৈতিক কিনা, হিন্দু মানে নৈতিকতা, তার বাইরে গেছি কিনা। যদি মন্দির কেউ গেছি বলে ত্যাগ করে, আমি তাকে বলি রাম রাম, আমার সঙ্গে সম্পর্ক রাখবেন না। দিলীপ ঘোষ এরকমই থাকবে যতদিন থাকবে। না না না, মন্দিরে যাওয়ার জন্য মানুষের যতটা না রাগ, তার থেকে বেশি রাগ যে তৃণমূলের নেত্রী, তৃণমূল নেত্রী, মমতা ব্যানার্জি যখন তার কাছাকাছি BJP র সঙ্গে যাওয়া, ছিলেন, তৃণমূলের লোকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে, দিলীপ ঘোষ রাখছেন। আমার সঙ্গে রাখে, আমি দিলীপ ঘোষ কারোর সঙ্গে রাখিনি। কেউ দেখাতে পারবে? আমি কাউকে ফোন করেছি, কাউকে সুপারিশ করেছি? তুমি আমাকে অনেক বছর জানো, আমি আমাদের বহু লোকের নাম জানি যাদের নামে মমতা ব্যানার্জির চিঠি এসেছে। তো তোমার বাড়িতে তো তোমার বিয়ের নেমন্তন্ন করনি, সৌজন্যে চিঠি চলে এসেছিল। তো বিজেপি লোকেরা কেন আছে? তাদের তো নিমন্ত্রণ করিনি। এটা দিলীপ ঘোষের ক্রেডিট। দিলীপ ঘোষ সেই জায়গায় আছে, সবাই আমাকে আপন ভাবতে পারে, আর এটা আমি ছাড়বো না। রাজনীতিতে কাল ছেড়ে দেবো, দিলীপ ঘোষ চলে যাবে, লোক ভুলে যাবে, কিন্তু দিলীপ ঘোষ যে নীতি নিয়ে গিয়ে সেটাই করবে। আমি রোজ নীতি পাল্টাই না। কিন্তু দিলীপ দা, তুমি বলতে একসময় আমার বেডিং গোছানো আছে, বেডিং কাঁধে নেবো, চলে যাবো। আজকে বেডিং বড় হয়ে গেছে, তুমি একজন সংসারী মানুষ, তাতে কি আজকে তো আর সেই জীবন তারপর নেই। রাজনীতি করতে হবে নাকি আমাকে? রাজনীতি ছেড়ে দিলে বেডিং গুটিয়ে নিলাম, একটা সাধারণ মানুষ হিসাবে ছাদ আছে মাথায়, বেঁচে থাকতে পারবো। কিন্তু আমার নীতি, আদর্শ, প্রিন্সিপাল আমি কোনোদিন ছাড়বো না। হয়তো সেই জন্য দিলীপ ঘোষগুলোকে বিশ্বাস করে। আমি চাই আমার মাধ্যমে তোমারকে যারা হিরো মনে করে, তোমাকে যারা প্রেরণা মনে করে, তোমাকে দেখে যারা প্রচারক বেরিয়েছে, না, যারা স্বয়ংসেবক, তাদেরকে তার মানে তাদেরকে কি বার্তা দেবে? তারা যদি আমাকে ভুল বোঝে, তার মানে তারা দিলীপ ঘোষকে বোঝে। দিলীপ ঘোষ না চিনেই দিলীপ ঘোষের কারিশমা দেখে কাছে এসছে। অনেক মেয়েরা ভালোবেসে ফেলে না, দেখতে সুন্দর বলে, ওই রকম ভালোবাসা দিলীপ ঘোষ ভক্তি কারো চায় না। দিলীপ ঘোষের লাইফ একটা মিশন, সেটা দেখো, আর দিলীপ ঘোষ সেখান থেকে বিচ্যুত হবে না। আজ মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলে যদি কেউ মনে করে ভাই তোমার সঙ্গে আমার বন্ধুত্ব জীবনে হবে না, কারণ এই মিশন আমি ছাড়বো না। মমতা ব্যানার্জি কালকে পার্টি ছাড়বে। বহু লোক আমার সঙ্গে চলে এসছে, যারা বলছে তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল আগে, আর যোগাযোগ ছিল বলে বিজেপিতে এসেছে ওরা। বহু এমএলএ এমপি ছিল না, তারা এসে হয়েছে, সবার সঙ্গে যোগাযোগ করে। বলো তো ম্যাক্সিমাম নেতা কার সঙ্গে আমার কথা হয়নি আগে? জানতে পারেনি বলে। বিধানসভার মধ্যে, লোকসভার মধ্যে কার সঙ্গে কথা হয়েছে জানতে পারেনি বলে। তো তুমি আনন্দে আছো যে খুব আনন্দ, ভালো আছি, তারপরে জানতে পারলে তোমার চেয়ারের তলায় সাপ আছে, উনি ঝাঁপিয়ে পড়লেন। না, তোমাকে নিয়ে শোনো, তোমাকে নিয়ে তৃণমূল প্রচুর আহা উহু অনেকদিন ধরে করে। আহারে দিলীপ ঘোষটা কোনটা, দলে ওকে সম্মান দেওয়া হয় না। তুমি কিন্তু কখনো তৃণমূল কেন করছে এটার প্রতিবাদ করোনি। কে বলেছে? তোমার চোখ না থাকলে এটা তোমার দোষ, দিলীপের না। আমি বলেছি আমার জন্য কষ্ট পাওয়া দরকার নেই, কুণাল ঘোষের নাম করে বলি, এটাই ওদের রাজনীতি। আর মন্দির যাওয়া যে ওদের রাজনীতি হয়, দিলীপ ঘোষ বাজার মেরে দিয়েছে, এটা দিলীপ ঘোষের রাজনীতি। কেন 7 দিন ধরে দিলীপ ঘোষ আলোচনা হয়? কি চুরি করেছে দিলীপ ঘোষ? তুমি বিশ্বাস করো কিনা দিলীপ ঘোষ কোথায় আছে না আছে? মমতা ব্যানার্জি যে ডেকেছে না, সে দিলীপ ঘোষ পার্টিতে নেওয়ার জন্য ডাকেনি, ছ্যাঁকা দেওয়ার জন্য ডেকেছিল, ছ্যাঁকা লেগে গেছে। মমতা ব্যানার্জি রাজনীতি জানে, শিখতে হতো ওর কাছ থেকে, শেখা উচিত। ছ্যাঁকাটা কার লাগলো? যার লেগেছে তারা চেঁচাচ্ছে, দিলীপ ঘোষের লাগেনি। না, যাদের ছ্যাঁকা লেগেছে তারা তো দিলীপ ঘোষের লোক। কেন লাগলো? তাদের তো দিলীপ ঘোষ আদর্শ শিখিয়েছে, হিন্দুত্ব শিখিয়েছে। ভাই কাল পর্যন্ত ওই লোকটার বাড়িতে খেয়েছে দিয়েছে, থেকে সব সুবিধা নিচ্ছ, ঘর সংসার করেছে ওর পয়সায়। যেই ছেড়ে দিলে বা কোনো কারণে একটু দাম দরে কম বেশি হলো, টিকিট হলো না, চলে এলে তাকে গালাগালি, তুমি নেতা হচ্ছে, কি ধরনের আহাম্মক? দিলীপ ঘোষের কোনোদিন মমতা ব্যানার্জিকে দরকার হয়নি। দিলীপ ঘোষ তখন সিপিএম কংগ্রেসের বিধানসভায় ছিল 70-75 জন, কারোর দম ছিল না, তারা ওয়াকআউট করতো, দিলীপ ঘোষ দাঁড়িয়ে ভাষণ দিয়ে চোখে চোখে কথা বলতো। সেখান থেকে দিলীপ ঘোষ, নাহলে দিলীপ ঘোষ কেমনি মেনে নিচ্ছিল ওকে? আমি তোমাকে মানে কাল ঢুকে বলতে পারি, কাল দিলীপ ঘোষকে লোকেরা ভুল যারা বুঝিয়েছে, কালকে ঠিক বুঝিয়ে। দিলীপ ঘোষ যেখানে ছিল ওখানেই আছে। হ্যাঁ, মোহ মায়া কিছু লোক ভুল বাজাবার চেষ্টা করছে, তারা ওদের কথা শুনবে না দিলীপ ঘোষের কথা শুনবে। এরকম আহাম্মকদের সঙ্গে আমি রাজনীতি করি না। দেখো, সাংবাদিকতা যখন করেছি তখন আমার হাউসের পলিসি মেনে আমি অনেক সময় তোমার বিরোধী, তোমার ক্ষতি হবে এরকম খবর করতে হয়েছে। তুমি আমাকে বলেছো ওটা তোমার কাজ, এটাই প্রকৃত কাজ, তোমার ওটাই ধর্ম। আমি 2টো সাদা বাড়ি কলকাতার 2 দফায় 2 জায়গায় চাকরি করেছি। তুমি সবসময় বলেছো খারাপ সময় গেছে, স্টেডি থাকো। আমারও তো হতাশ লাগার কারণ আছে যে দিলীপ ঘোষ কি আজকে হতাশার থেকে। শোনো ভাই, ওই ধরনের মন্দ বুদ্ধিদের আমি নিজের লোক মনে করি না। যারা কারোর সঙ্গে চা খেলাম, কারোর সঙ্গে গল্প করলাম, তো আমি তার হয়ে গেল। দিলীপ ঘোষের রংটা এত পাকা না, কেউ সরাতে পারবে না। যাদের পাকা নেই, যাদের মন পাকা নেই, তাদের এই সমস্যা আছে। কেন আমি সবার জবাব দিতে রাজি নয়। আমি আগেও এরকম সংকটে ফেলা হয়েছে আমাকে, তখন তো বাইরের লোকরা সমালোচনা করে। অনেক বুদ্ধিজীবী তারা কোথায় আছে বাজারে, যারা দিলীপ ঘোষকে সকাল থেকে গালাগালি, তো অনেক চ্যানেলে অনেক অ্যানালিস্ট, অনেক নেতা, তারা কোথায় আছে?
দিলীপ ঘোষ আছে, পার্টিকে জায়গায় দাঁড় করিয়ে দিয়ে এখনো পার্টি সেবা করছে। যতদিন পার্টির দরকার হবে আমাকে, আমি আছি। না, সেদিনকে দেখো দিলীপ ঘোষের চা চক্র মানে হই হই পড়ে, আমি অনেক জায়গায় উপস্থিত থেকেছি। সেদিন যখন ওই ঘটনাটা ঘটছে, চা চক্র করতে পারলে না, এটা আমারও লেগেছে, আরে দিলীপ ঘোষের মতো পলিটিশিয়ানটা করতে পারলো, এটা তো আরো হবে। এবার তো জেলায় জেলায় গিয়ে হবে, কি করে সামলাবে সেটা? দিলীপ ঘোষের উপরে ছাড়ো না, দুটো চোর চামার এসছে অন্য পার্টি থেকে, তারা চিৎকার করছে, যারা টিএমসি থেকে আমাকে কালো ঝান্ডা, তোমরা চেনো না, আমি চিনি ওদের, 21-এর বিজেপি, তারাই আমাকে আগে ঝান্ডা দেখিয়েছে, গাড়ি ভেঙেছে, এখন তো তাও করেনি। দিলীপ ঘোষ এদের উপর দিয়ে হেঁটে এগিয়ে গেছে। অর্জুন সিং, আমি তাকে বন্ধু বলেছি, ও কি বলে আমি জানি না। আমার ডায়াস ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, মিটিং করতে দেবে না। আমি গাড়ির উপরে মিটিং করেছি, আমাদেরকে আধলা ইট নিয়ে তাড়া করেছে, কাদের দিয়ে? মুসলমানদের দিয়েছে, আবার চনাতনি হয়ে গেছে। আমার একজন বডিগার্ড ছিল, সে বন্দুক বার করেছে, সাইকেল ছুঁড়ে মারছে, ইট ছুঁড়ে মারছে, জিজ্ঞেস করো, দম থাকলে মেনে নিক। তার উপর দিয়ে দিলীপ ঘোষ হেঁটে এসে জমিদারি ভেঙে দিয়েছে, জমিদার আছে, জমিদারি নেই আজকে, এরকম বহু লোককে। দিলীপ ঘোষ কি করে লড়াই করতে জানে, সে ভেতরেও। যেদিন আমি পার্টিতে যোগ দিয়েছি, প্রেসিডেন্ট হয়েছি, আমাকে ফুল বিশি দিয়েছিল কেউ? আমি পার্টির ভেতরে কি আমার বিরোধিতা হয়নি? আমি এবার যে প্রশ্নটা করবো তা তুমি রেগে যেতে পারো, কিন্তু জবাব না, রেগে যেতে পারো, আমি আগে থেকেই বলে নিচ্ছি। তোমার বিবাহে সকলের শুভেচ্ছা পাঠিয়েছেন, মমতা ব্যানার্জি পাঠিয়েছেন, শুভেন্দু অধিকারী আলাদা করে পাঠাননি। রাগ হয়েছে না অভিমান হয়েছে? আমি কারো শুভেচ্ছা আশাই করিনি। অনেক লোক ফোন করে, দাদা আমি আসছি, আমি আইসক্রিম নিয়ে আসছি, আমি মিষ্টি নিয়ে আসছি, আমাকে গেটে ঢুকতে দেবে না কাউকে। প্রিন্সিপাল আমি, আমার মা ছিলাম উপরে, আর যাকে বিয়ে করি তিনি একা বাড়িতে ছিলেন, তার ছেলে চাকরি করেছে বাইরে, তার মামা বাড়ির লোক নিয়ে এসে ওদেরকে নিয়ে এসে, আমাকে কাউকে দরকার নেই। এবং তুমিও জোর করে ঢুকে পড়েছিলে, দেখে গেছো। আমি জোর করে না, আমার নিমন্ত্রণ আগে থাকতেই ছিল। আটকালেও আমি যাবো বলে, ইডেনে খেলার দিনই বলেছিল আসবে কয়েকজন। যাই হোক, 2-3 জন তো ছবি তোলার লোক লাগে না, জল খাওয়ার লোক লাগে না, তার জন্য আমি এই কন্ডিশনে তোমার সঙ্গে ছিল, ছবি তুলবে আর দেখা হবে। অনেকে নিদ বড় বলেছে, নাহলে আমার যারা রিপোর্টারের বাইরে বসেছিলেন অনাহুত হয়ে, তাদের জল মিষ্টি বাইরেই খাইয়েছে, মানে আমি বেরোবো না, তোমরা ঢুকবে না, তাদেরকে ছবি দিতে হবে যাতে ওরা নিরাশ না হন, সেই জন্য তুমি এসেছো, তুমি করেছো। থাকে কজন ছিল, তুমি তো ভেতরের খবর জানো। দিলীপ ঘোষ সবার কাছে গিয়ে বুঝিয়ে বলবে না আমি কি। 40 বছর চলে গেছে, যা বোঝার বুঝিয়ে গেছে, দিলীপ ঘোষ যা আছে সেটাই থাকবে, তার পছন্দ হোক নেবে, নাহলে নেবে না, বাজারে আছে। আচ্ছা, আমার একটা কথা বলি, দিলীপ ঘোষ মানে হিন্দুত্বের নেতা বাংলায়। প্রথম হিন্দু জাগরণ মঞ্চ থেকে রাম মন্দিরের এই রামনবমীর মিছিল বেরোচ্ছে, সেখানে অস্ত্র। আজকে কিন্তু আমার কথা, কোনো পদে ছিলাম বলে নেতা হয়নি দিলীপ ঘোষ। যখন ক্যানিং এ দাঙ্গা হয়েছে, একটা গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে নলিয়াখালী, আমি গেছি ওখানে। এখানে দেগঙ্গায় যখন দাঙ্গা হয়েছে, কাঁচকল থেকে বেলেঘাটা থেকে পুরো 3-4-5 কিলোমিটার জ্বালিয়ে দেওয়া হয়েছিল, দোকান পুড়িয়ে দেওয়া হয়েছিল, তখন আমি গেছি। তখন দিলীপ ঘোষকে কেউ চিনতো না, কিন্তু ওখানকার লোক তখন চিনেছে, এখনো মনে রাখে দিলীপ ঘোষ। এবং বহু জায়গায় এরকম হয়েছে, বম ব্লাস্ট হয়েছে, ঘটনা হয়েছে, দিলীপ ঘোষ পৌঁছেছে, তখন মিডিয়া ছিল না, আমাকে চিনতো না, আমি নেতা ছিলাম না। তখন থেকে আমি হিন্দু সমাজ যখন কষ্টে পড়েছে সেখানে পৌঁছেছি, নাম নিয়ে নিয়ে বলতে পারি একটা গ্রামের। তো ঠিক আছে, রাজনীতি আসার পর লোকে চিনে, সেই কাজ সেভাবেই করে যাচ্ছি। আমি বললাম তো, মালদা মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছে, যেদিন গন্ডগোল শুরু হয়েছে আমি মালদায় ছিলাম, এবং মাঝখানে গিয়ে জঙ্গিপুরে রাত্রি থেকে লোকের সঙ্গে দেখা করে এসেছি। সেই জন্য না, এটা তো কেউ সার্টিফিকেট আমি দেখাবো না কাউকে, এটা অস্বীকার করে তোমাকে আমি গেছো দাদা বলতাম। কখন মমতা ব্যানার্জির সঙ্গে যদি দেয়, মমতা ব্যানার্জি আমাকে ডাকে কেন, আমার স্ত্রীকে কেন চিঠি দিয়েছে, বিশেষভাবে আমাকে আমন্ত্রণ করে কেন, জিজ্ঞেস করুন। উনি মুখে হাত দিয়ে বলেন দিলীপ ঘোষ কোনোদিন টিএমসি করবে না। কেন? এই জন্য দিলীপ ঘোষের আলাদা সম্মান আছে, তার পার্টির লোকেরা সে সম্মান পায় না। মন্ত্রী আমার সঙ্গে ছবি তুলতেছে কেন? আমি কাউকে ডাকি না, আমার দরকারও নেই। আমি তো সাধারণ লোকের সঙ্গে ছিলাম, সাধারণ লোকের সঙ্গে থাকবো, আমার জীবনযাত্রাও সাধারণই আছে। সেই জন্য যদি কেউ মনে করে তাকে কনভিন্স হতে হবে, আমার কোনো দায় নেই কাউকে কনভিন্স করার। কনভিন্স আমার জীবনটাই করেছে। দেখো, অক্ষয় তৃতীয়ার আগের দিন পর্যন্ত বিজেপির কর্মীদের একটা বড় অংশ আবার দিলীপ দাকে সভাপতি চাই বলছিলেন, সেই স্বর এবার কমে যাবে বলে আমার মনে হয়। কাঁচকলা দিলীপ ঘোষের, আমি চাইনি কিছু, আমার কাছে পার্টি সব দিয়েছে, আমার চাওয়ার দিন শেষ হয়ে গেছে। আমাকে পার্টির মিটিংয়ে ডাকা হয় না, করা হয় না, তবু আমি বিজেপিতে আছি। আমাকে জোর করে অন্য জায়গায় লড়তে পাঠানো হয়েছে, আমি চলে আসতে পারতাম। খালি সঙ্গের লোকেরা পাঠিয়েছেন, তারা বলেছেন তোমাকে থাকতে হবে। দিলীপ ঘোষের ডাল রুটি লাগে না রাজনীতি থেকে। আর যদি ডাল রুটি নিতাম না, আমি ডাল রুটিতে আটকে থাকতাম না। 2-4টা ফ্ল্যাট, বাড়ি, এই
শেষ সময়ে এসে 8 বছরের কামানো টাকা এবং লোন নিয়ে আমি বাড়ি করেছি। কারণ কি আমি জানি শেষ জীবনটা কি হবে ভগবান জানে। আমি তপন শিকদারকে দেখেছি কি অবহেলায় জীবন গেছে এবং তার চরিত্র নিয়ে টানাটানি হয়েছে। তো রাজনীতিতে চরিত্র নিয়ে টানতে পয়সা লাগে না, পয়সা আর মহিলা নিয়ে যা ইচ্ছে বলে দাও। কেউ দাঁড়িয়ে চৌরাস্তায় দিলীপ ঘোষ সম্বন্ধে এই দুটো কমপ্লেন করুক। দেখো, বিজেপির এখন 3টে মুখ, তুমি, সুকান্ত বাবু, শুভেন্দু বাবু। এই 3টে মুখের মধ্যে তৃণমূল চাইছে এই কামানগুলো মুখোমুখি হয়ে যাক। সেটাও কিন্তু কিছুটা সফল হয়েছে। বারবার তুমি সেদিন দীঘায় দাঁড়িয়ে যে সকালবেলা আক্রমণ করেছো, অনেকের গায়ে লাগার মতো কথা বলেছো। তো এইগুলো কি এখন মীমাংসা? অনেকে কেন আমাকে আক্রমণ করলো? তাদেরকে অধিকার দিয়েছে। আমাদের সভাপতি নাই, যিনি পার্টির নীতি নিয়ন্তা, দিল্লির নেতারা নাই, সব জানতা গামছাওয়ালা হয়ে গিয়ে দিলীপ ঘোষের বিরুদ্ধে কামান দাচ্ছে কারা? যারা পেছনে কাদা লেগে আছে। দিলীপ ঘোষ কিন্তু বাড়ি ঢুকে যাওয়ার লোক নয়, অত বড় টিএমসি নেতা মন্ত্রীকে ধমকি দিয়েছে, তার ভিতরে পাড়ায় ঢুকে গেছে, জমিদারি ভেঙে দিয়েছে। তুমি কে হরিদাস পাল, বিজেপির পয়সায় খাচ্ছ, নেতা এমএলএ এমপি হয়েছ, দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করছো, পার্টিটা আমি দাঁড় করিয়েছি তাই অনেকে এমপি হয়েছে। তো সে বলার অধিকার আছে। আমি শেষ দিন পর্যন্ত বলবো, পার্টি তাড়িয়ে দিলে ঝামেলা মিটে যাবে, তোমার রাজনীতি নাই, ঝগড়া না। ওকে তাড়াবার কথা কেউ ভাবছে না, তুমি চলে যাবে কিনা সেটা নিয়ে অনেকের আশঙ্কা রয়েছে। আমি খালি ভাই আশঙ্কায় বেঁচে থেকো না। ওই রকম জীবনযাপন দিলীপ ঘোষ করেনি, তুমি করো না। তার চেয়ে মরে যাওয়া ভালো, যে অশঙ্কার সন্দেহ নিয়ে বাঁচে। আমার পরিবারের লোক তাই বলবো। না, আমি সেটা বলছি না। আমার মনে হয় এই যে সবাই বলে যে লড়াই, দিলীপ বনাম শুভেন্দু, শুভেন্দু বনাম সুকান্ত, সুকান্ত বনাম দিলীপ, এই লড়াই মেটানোর জন্য তোমরা 3জন মিলে যদি মন্দারমণি, দীঘার দিকে যেও না, বিতর্ক বা একটু দার্জিলিং এটা 3 দিন 4 রাতের একটা যদি ট্যুর হয়। সবার মন রাখার জন্য রোজ একবার গলায় হাত দিয়ে হাঁটতে হবে তো? না, আমি তোমাকে একটা অন্য অ্যাঙ্গেল বলছি। একটা নেগেটিভ চালানো হচ্ছে, বিজেপিতে এক নাই, বিজেপিতে এক নাই, এরা কথা বলে না। আমি বলছি ওরা চাইছে না বিজেপির ভালো হোক। আমরা সকাল সন্ধ্যা এক জায়গায় বসে চা খাই, গল্প করি, এটা চাইছি। আজকে 3 জন 3 জায়গায় গিয়ে আন্দোলন করছে, মিটিং করছে, এটা কার লাভ হচ্ছে? টিএমসির হচ্ছে না বিজেপির লাভ হচ্ছে? যারা চায় না এরা ছুটে দৌড়ে সারা বাংলায় দৌড়ুক, এত বড় রাজ্য, আমরা বিরোধী দল, আমাদের যেতে হবে। মমতা ব্যানার্জি না গেলে হবে, তার পুলিশ আছে, তার গুন্ডা আছে, তার লোক আছে, কন্ট্রাক্টর আছে। আমাদের কি আছে? টাকাও নেই, আমাদের শক্তি সামর্থ্য আদর্শ আছে। তো 3 জন যদি 3 দিকে লড়াই করে, যখন বড় সংকট হচ্ছে সেদিন আমরা হেঁটেছি একসঙ্গে। পার্টি যখন ঠিক করে চলো নামো রাস্তায়, একসঙ্গে হাঁটবো, আবার একসঙ্গে বসি খাই। যখন মিটিং ছিল ঘরের মধ্যে, এই পাশ্চাত্যের মতো বিয়ে করে খুব 2 জন মিলে দেখাচ্ছে আমরা কত ভালোবাসি, আর সন্ধ্যাবেলা গিয়ে ডিভোর্স ফর্ম সই করে নিচ্ছে। এই ধরনের রাজনীতি আমি তো পছন্দ করি না, আর পার্টিও পছন্দ করে। সেই জন্য যারা এই কথা বলছে না তাদেরকে আমি জবাব দিচ্ছি। আমরা 3 জনকে যদি নেতা মনে করে পার্টির, 3 জনেই বিজেপির কার্যকর্তা, বিজেপির আদর্শ নিয়ে কাজ করছে, বিজেপির দেখানো রাস্তায় হাঁটছে, আর বিজেপি তাতে লাভবান হচ্ছে। সাধারণভাবে যে কোনো ইন্টারভিউ, সাক্ষাৎকার সব না হলে যিনি নিচ্ছেন তিনি শেষ করেন, এটা পুরো উল্টো হবে। দিলীপ ঘোষ, যে আমার যে দর্শকরা রয়েছে তার সবাই সব রকমের মানুষ রয়েছে, তোমার পক্ষের বিপক্ষে সব রকম আছেন, তাদের উদ্দেশ্যে দিলীপ ঘোষের একটা বার্তা, সেটা দিয়েই শেষ হবে আজকের সাক্ষাৎকার। বার্তা এটাই, যদি আমাকে বিশ্বাস করে থাকেন শেষ দিন পর্যন্ত বিশ্বাস করুন। অবিশ্বাসী হয়ে মরার চাইতে বিশ্বাস করে ঠকে মরা ভালো। সেজন্য দিলীপ ঘোষ 40 বছর আগে বাড়ি ছেড়েছিল যৌবনে। ততটাই দম আছে, ততটাই নিষ্ঠা আছে, ততটাই আদর্শ আছে, ততটাই কর্মক্ষম আছে, ততটাই সুস্থ আছে। তার ধার একটুও কমেনি। তলোয়ার কখনো ভিতরে ঢুকিয়ে রাখতে হয়, প্রয়োজন হলে বার করতে হয়। পার্টি আমাকে যে মনে করে যে খাপের মধ্যে থাক, কিন্তু চকচক করবে দিলীপ ঘোষ এখান থেকে। সেই জন্য সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আপনারা সেই সাক্ষাৎকার শুনলেন, আমি আশা রাখছি নিশ্চিত আপনাদের ভালো লেগেছে। আপনাদের কাছে অনুরোধ করব যে এই সাক্ষাৎকার আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই আশা রাখি। আজ এ পর্যন্তই, নমস্কার।